আজকে সারাদিন সারা রাত, কালকে হয়তো কিছুটা দিন যাবে আমাদের বাড়ি পৌঁছাতে, তো আমরা কিন্তু টানাই যাবো। ওয়েলকাম টু বিহার। আর বিহার ঢোকা মাত্র রাস্তাটা দেখো, মধ্যিখানে পুরো ভেঙে ঢুকে গেছে আর উঁচু হয়ে গেছে পুরো পাহাড়। মানে বাইক যদি স্পিডে উঠে যায় তো নিঘাত পড়বেই পড়বে, কোনো কথা হবে না। এই পুরো লাদাখ সিরিজে আমরা একই জায়গাতে দুদিন কখনোই কাটাইনি। আজকে এখানে তো কালকে সেখানে। এই জায়গাটা দেখে কারোর কিছু মনে পড়ছে কি? আমরা যাওয়ার সময় কিন্তু ঠিক ওই যে হসপিটালটা আছে ওইখানে সন্তোষ ছিল, মানে লু লেগে ওখানে ভর্তি ছিল। আমরা ওই রাত্রিটা ওই ছায়া দিয়ে কাটিয়েছিলাম। আমরা চৌপরানের জঙ্গলে জাস্ট এন্টার করলাম, এইদিকে জঙ্গলটা দেখো। আরে বাবা, এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো, লরিটা কোথায় পড়ে আছে খালি সামনে। হ্যাঁ হ্যাঁ, ভাই সামনে যখন চিতাবাঘ চলে আসে কয়েক সেকেন্ডের জন্য, কারণ মাথা কাজ করা বন্ধ করে দেবে। আজকের এই রাইডটাই আমাদের পুরো লাদাখ সিরিজের শেষ রাইড। এটা ভেবেই কিন্তু মনটা অনেক খারাপ লাগছে। তো 98 লিটার যাচ্ছে এখন ঝাড়খণ্ডে। কিছু বক্তব্য তোমার? ওয়েলকাম টু সিটি অফ জয়, কলকাতা। গুড মর্নিং ফ্রম বেনারস। আমি বেনারসে কিভাবে এসে পৌঁছলাম তোরা পার্ট টু পার্ট আশা করি দেখেছো। আর দেখে যদি ভালো লেগে যায় তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমাদের গতকালকের ভিডিওতে দেখেছিলাম বেনারসকে এক্সপ্লোর করে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। মানে আজকের ভিডিওটাই আমাদের লাদাখ সিরিজের শেষ। তো চলো বেশি টাইম নষ্ট না করে আমরা লাগেজ আবার লোড করি প্রতিদিনের মতন, আর তারপরে বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 716 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে আমার বাড়ির। টাইম হচ্ছে 10:36 আর আমাদের ছিল ঠিক এই হোটেলটা। তো হোটেলের নাম্বারও আমি দিয়ে দেবো তোমাদের, যদি কেউ আসতে চাও তো অবশ্যই ভিজিট করতে পারো। আর আমরা এবারে যাচ্ছি এখান থেকে একটু বেনারসের ছোলে ভাটুরা খাবো, খেয়ে আর বেরিয়ে যাবো। বেনারসটা কিন্তু প্রচুর জামজট এলাকা। ও আর এদিকে প্রচুর দোকানপাট রয়েছে। তুলসী ঘাট লেফট সাইডের দিকে, BHU হচ্ছে সোজা। আমরা টিফিন করার জন্য এখন যাচ্ছি BHU চকে। আর BHU চকে নাকি সব ফেমাস স্ট্রিট ফুড পাওয়া যায় বেনারসের। তো এখানে আমরা ছোলে ভাটুরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ছোলে ভাটুরা খেয়ে নিয়েছি, 30 টাকা করে প্লেট নিয়েছে। প্রচন্ড গরম ভাই, ঠান্ডা হলে একটু বসে খাওয়া যেত, কিন্তু যা গরম বাপরে বাপ। এই জামটা দেবে তার উপরে মাথা খারাপ হয়ে যাবে। এখানে 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা টাইম লেগে আছে ভাই, যা জাম। আর আমরা রয়েছে এখন বেনারসের গঙ্গা নদীর উপরে যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে। আর এখান থেকে পুরো আস্তিঘাট সব দেখা যাচ্ছে, দারুণ জায়গা ভাই। তো আমরা এই জাম থেকে বেরিয়ে হাইওয়েতে উঠতে পারলে যেন শান্তি পাই। এক তো বিভৎস গরম, পুরো ঘেমে চান করে যাচ্ছি আমি, তার উপরে আবার এইরকম জাম। তো অনেক কষ্টের পরে আমরা হাইওয়ে ধরে নিয়েছি। আজকে সারাদিন সারা রাত, কালকে হয়তো কিছুটা দিন যাবে আমাদের বাড়ি পৌঁছাতে, তো আমরা কিন্তু টানাই যাব। তো টানা যাবো আর টানাটাই পুরো এরকম হাইওয়ে থাকবে। হাইওয়েতে কোনো সমস্যা নেই। যদি গরমটা এত না থাকতো না, এখনই পুরো ভাব উঠছে। যেখানে অসুবিধা হবে একটু দাঁড়িয়ে পড়বো, কারণ রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু আজকে বাড়ি ফিরতে হবে আমাদের। আর অনেক রাস্তা প্রায় কভার করতে হবে। 12:29 আর আমরা ইউপি থেকে লাস্ট পেট্রোল ভরিয়ে নিচ্ছি, কারণ সামনেই আমাদের বিহার চলে আসছে। আর বিহার যদি চলে আসে তাহলে কিন্তু তেলের দাম অনেকটা বেশি হয়ে যাবে। তো আমরা ফিউল আপটা করিয়ে নিই এখানে আগে। তো কতটা তেল লাগে দেখা যাক। তো এখানে আমাদের 550 টাকার তেল লেগেছে। তো চলো গাড়িটা সাইড করি আগে। ভাইয়া সাইড সাথে যেতে জল টল সব ভরে নিয়েছি। এবারে আমরা বেরোলাম। 12:42 বাজে। আর 3 কিলোমিটারের মধ্যেই বিহার আমরা এন্টার করে যাবো ইউপিকে ছেড়ে দিয়ে। বাপরে বাপ, বিভৎস গরম ভাই। আমি রাইডিং জ্যাকেটটাকে আবারও ভিজিয়ে নিয়েছি। বিহারে দুপুরবেলা কি হবে আমি বুঝতে পারছি না, অলরেডি 1টা বাজে। ওরে বাবা, লু যদি আবার চলে তাহলে তো আমরা শেষ। তো HP পেট্রোল পাম্প পেয়েছিলাম আমরা লাস্ট 3 কিলোমিটারে, কারণ আগে আর কোনো পেট্রোল পাম্প পাবো কি না পাবো তার কোনো রিস্ক নিইনি। 550 টাকার তেল লেগেছে। ফুল ট্যাঙ্ক পুরো একদম ভর্তি, পুরো গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে। এবার সারাদিন চলুক। ওয়েলকাম টু বিহার।
আর বিহারে ঢোকা মাত্র রাস্তাটা দেখো, মধ্যিখানে পুরো ভেঙে ঢুকে গেছে আর উঁচু হয়ে গেছে পুরো পাহাড়। মানে বাইক যদি স্পিডে উঠে যায় তো নিঘাত পড়বেই পড়বে, কোনো কথা হবে না। আমি আবার দেখাবার জন্য যাচ্ছি এই রুটটা দিয়েই। দেখো মধ্যিখানে পুরো ঢাল আছে, দু সাইডে কতটা উঁচু দেখো। এখান থেকে যদি আমি সাইড কেটে বেরোতে যাই উপরের দিকে, আমি কিন্তু যেতে পারবো না, কারণ বাইকের চাকায় স্কিড করবে। বিহারের আর ইউপির বর্ডার, তো এখান থেকে আমরা জাস্ট হালকা হালকা করে ঢুকে যাই। চলো, এই আমরা বিহার এন্টার করে গেলাম অফিসিয়ালি। টাইম হচ্ছে 1:50 আর আমরা একটু আগে দাঁড়িয়ে আবার জ্যাকেট ট্যাকেট ভিজে নিয়েছি। প্রচন্ড গরম ভাই, জ্যাকেট না ভেজালে থাকা যাবে না। মানে গাড়ি যে হাওয়াটা লাগবে না, পুরো জ্বালিয়ে দিচ্ছে, বাপরে বাপ। আর এখনো পর্যন্ত আমার এই ট্রিপে গাড়ি চলেছে 5692 কিলোমিটার। ওকে, আর এখনো পর্যন্ত 615 কিলোমিটার আমাদের যেতে হবে বাড়ির জন্য। তো আমি হিসাব করেছিলাম প্রায় 6500 থেকে 7000 কিলোমিটার গাড়ি চলবে। তো মোটামুটি 6.5 মতনই যাবে গাড়ি, দেখা যাক। সৌরভ আবার কোথায় আগিয়েছে না পিছিয়েছে আমি বুঝতে পারছি না। সৌরভকে ফোন করলাম, বলতেও পারছে না কোথায় আছে। বাপিদার আমি এখন যাচ্ছি, সম্ভবত সৌরভ আগেই থাকবে। এই পুরো লাদাখ সিরিজে আমরা একই জায়গাতে দুদিন কখনোই কাটাইনি। আজকে এখানে তো কালকে সেখানে, কালকে সেখানে তো আবার অন্য জায়গায়। তো এরম ভাবেই কিন্তু পুরো টান টান উত্তেজনার মধ্যে আমাদের পুরো রাইডটা হয়েছে। শরীরে কিচ্ছু নেই, বিশেষ করে শরীর পুরো সব শেষ। রেস্ট করতে দিলে এখন দুদিন শুধু ঘুমাতে হবে বাড়িতে গিয়ে, আর কিচ্ছু না। আরে বাবা, আবার ডাইভারশন। বিহারে কিছু ডাইভারশনও রয়েছে, বাপরে বাপ। মোটামুটি 2-5 কিলোমিটার যাওয়ার পরেই একটা ডাইভারশন কিন্তু তোমরা পেয়েই যাবে। এইসব ফ্লাইওভারের কাজ হচ্ছে, কবে শেষ হবে তা খেয়ে জানে। এই জায়গাটা দেখে কারো কিছু মনে পড়ছে কি? আমরা যাওয়ার সময় কিন্তু ঠিক ওই যে হসপিটালটা আছে ওইখানে সন্তু ছিল, মানে লু লেগে ওখানে ভর্তি ছিল। আমরা ওই রাত্রিটা ওই ছায়া দিয়ে কাটিয়েছিলাম। আর টাইম হচ্ছে এখন 2:15, আমরা এই জায়গাটাকে জাস্ট ক্রস করছি। আমাদের সামনে কিন্তু আবারও পাহাড় শুরু হয়ে গেছে, পুরো পাহাড়ের রেঞ্জ। আমরা বাড়ি ফিরছি না পাহাড় দেখতে যাচ্ছি কে জানে। যেদিকে তাকাবে শুধু পাহাড়ই পাহাড় হয়ে যাচ্ছে। আবার আমরা এত পাহাড় দেখেছি আর এইসব পাহাড় ভালো লাগছে না। এদিকে মালগাড়ি যাচ্ছে, বাপরে বাপ। তো বিহারে আমরা টিফিন করতে দাঁড়িয়েছি, সমোসা নিয়েছি, সমোসা রয়েছে। আর এখান থেকে গিয়ে ফুচকা খেয়েছি তার আগে। তো ফুচকা সমোসা খেয়ে আমরা কন্টিনিউ করবো আবার। তো টাইম হচ্ছে 4:26 আর আমরা আমার বাড়ি থেকে 520 কিলোমিটার দূরে রয়েছি। এই সাইডে এখনো পর্যন্ত ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। সামনেই তো ঝাড়খণ্ডে পড়াশোনা ফিল্ড আসবে। প্রচণ্ড হাওয়া শুরু হয়েছে, একবার লেফট থেকে মারছে, একবার রাইট থেকে মারছে। গাড়ি পুরো হেলিয়ে দিচ্ছে আমার। আরে বাপ রে বাপ, রাস্তা যেন কমতেই চাইছে না আজকে। বাড়ি যাওয়ার জন্য কত তাড়াহুড়ো করছি আমরা, তো রাস্তা কমছে না। কিন্তু শক্তিগড় থেকে আবার আমাকে ল্যাংচা মিরানা সব নিতে হবে। সামনে চৌপড়ানের জঙ্গল আসছে, তো ওইটাকে দিনের আলোই পার করতে পারলেই ভালো। তো আশা করছি দিনের আলোই পার করে দিতে পারবো। আর খুব বেশি বাকি নেই, কারণ বিহারের বর্ডার সামনেই পড়বে, তারপরেই ঝাড়খণ্ড। আমরা যখন আসছিলাম লাদাখের জন্য এরকম জায়গাতেই কোথাও একটা স্টে করেছিলাম। তো আজকের ডেটে দাঁড়িয়ে আগের দিনের কিন্তু সেই আসার কথাটা কিন্তু বেশ মনে পড়ছে। এই কত বড় বাজার দেখো এখানে। বিহারে এরকম কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে রাস্তার ধারেই পুরো বাজার। এসেছিলাম 4 জন, এখন আমরা ব্যাক করছি 3 জন। টাইম হচ্ছে 6:06 আর আমরা চৌপড়ানের জঙ্গলে জাস্ট এন্টার করলাম। এইদিকে জঙ্গলটাকে দেখো, কত ঘন জঙ্গল ভাই। এই জঙ্গলে কিন্তু রাত্রিবেলা যাওয়া বিশাল রিস্ক, বিশাল রিস্ক। তো আমরা চেষ্টা করবো এই জঙ্গলটা পুরো পার করে তারপরে এক জায়গায় দাঁড়াবো, কারণ আমাদের গাড়ি প্রায় 40-50 কিলোমিটার কন্টিনিউ চলছে। আর এই জঙ্গলটারও কিলোমিটার প্রায় 25-30 কিলোমিটার তো হবেই। তো গাড়ির ইঞ্জিন এমনি হিট হবে। যাই হোক, গিয়ে সামনে গিয়ে আমরা দাঁড়াবো। আর জঙ্গলের মধ্যে কোথাও কোনো জায়গায় দাঁড়াবো না। আর বাবিদা আমার পাশেই যাচ্ছে একদম। ও হিরো হীরালাল। চলো, ঠিক আছে। জঙ্গলে কারা আবার আগুন লাগিয়ে দিয়েছে। এই জঙ্গলটা কিন্তু দেখলে এখনো অনেকেই ভয় পায়। দাঁড়িয়ে রয়েছি এখন চৌপড়ানের জঙ্গলের ঠিক সামনে। এখানে রেস্ট নেবো আমরা, কারণ গাড়ি ওভারহিট হয়ে গেছে। জঙ্গলটা দেখো একটা। তো চৌপড়ানের জঙ্গল কিন্তু 30-40 কিলোমিটারের মতন হবে। তো যার কারণে আমরা দাঁড়িয়ে এখানে একটা দোকান থেকে দাঁড়িয়ে জাস্ট একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর কন্টিনিউ করবো। তো টাইম হচ্ছে 6:38। আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম। বেশ নিরিবিলি জায়গা কিন্তু। তো এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখনো 450 কিলোমিটার।
এখান থেকে ঝাড়খণ্ডের ডিস্টেন্স আর সামান্য বাকি রয়েছে। যাই বলে চৌপড়ানের জঙ্গলের রাস্তাটা, এই যে সাইড দেখতে পাচ্ছ, এটা পুরো বাড়ানো আর অনেকটা চওড়া রাস্তা রয়েছে, যার জন্য যেতে কোনো রকম সমস্যাই নেই। আর জঙ্গলটাও বেশ দারুণ ভাই, দারুণ। এখনো পর্যন্ত রাত্রিবেলা কিন্তু এদিক দিয়ে যাওয়াটা ভীষণই রিস্কের। আমরা যেই টাইমটা পাস করছি এইটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম। ও ভাই, পাহাড়ি কাঠ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আমরা এত পাহাড়ে চালিয়েছি গাড়ি, পাহাড়ের উপরে প্রায় 3000 3500 গাড়ি চলেছে, তো পাহাড়ি কাঠে এখনো পর্যন্ত এটা মন ভরেনি। আবার কিছুদিন পরে হয়তো আবার পাহাড় ডাকবে আমাদের। এই দেখো সামনে পাহাড়ের রেঞ্জগুলো বুঝতে পারছো, একটা পাহাড় শেষ আবার একটা পাহাড় শুরু। এইসব পাহাড়গুলো কিন্তু ঝাড়খণ্ডেই রয়েছে। তো এই রাইডে আমি একটা নিজস্ব ওপিনিয়ন শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমাদের নর্মাল এইসব যে হাইওয়ে রয়েছে আর NH যে 44 রয়েছে, এই দুটো কিন্তু টোটালি ডিফারেন্স ভাই। এই রুটে গাড়ি চালানো অনেক সুবিধা, NH 44-এ বাইক চালানো বিশেষ করে প্রচুর ডিফিকাল্ট। মানে 4 চাকার চাপ এতটা বেশি, কয়েক সেকেন্ডে পাশ দিয়ে 100-150 স্পিডে গাড়ি যাচ্ছে না, দেখলে মাথা খারাপ। আর কথা বলতে বলতে আমরা ঝাড়খণ্ড বর্ডার চলে এসেছি। এই আমরা ঝাড়খণ্ডে কিন্তু অফিসিয়ালি এন্টার করে গেলাম। অনেকে বলে যে সামনে যে ব্রিজটা রয়েছে, ব্রিজ টপকালে ঝাড়খণ্ড, এখানে চেক করছিল। এবারে কিন্তু আমরা ঝাড়খণ্ড এন্টার করে গেছি। আরে বাবা, এখানে অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। লরিটা কোথায় পড়ে আছে খালি সামনে। হ্যাঁ হ্যাঁ ও বাবা, তো এখানে ছাবড়িদের অভাব নেই। বাপিদাকে আমল লেগেছে, বাপিদাও রেগে গেছে। এই চৌপড়ানের জঙ্গলে সে আমার আবার সেই চিতাবাঘ দেখার কথাটা মনে পড়ছে। তো জম্মু কাশ্মীরে কিন্তু আমি চিতাবাঘ দেখেছিলাম, যারা আগের এপিসোডগুলো দেখেছো অবশ্যই জানো। তো হাইওয়ের মধ্যে একদম চিতাবাঘ দেখেছিলাম। তোমরা হয়তো অনেকে বিশ্বাসও করবে না যে হাইওয়েতে চিতাবাঘ দেখা যায় কিনা, কিন্তু রিয়েলিটি এটাই যে আমি কিন্তু দেখেছি। আর যদি বলো যে ভিডিও কেন বানাওনি, ভাই সামনে যখন চিতাবাঘ চলে আসে কয়েক সেকেন্ডের জন্যে, তখন মাথা কাজ করা বন্ধ করে দেবে। কখনো এরকম পরিস্থিতিতে পড়ো, তবে বুঝতে পারবে যে ভিডিও কেন বানাতে পারিনি আমি। যাবার দিনগুলো কত গা হাত পা যন্ত্রণা হচ্ছে, কোমর যন্ত্রণা হচ্ছে বাইক চালাবার সময়। আর ফেরার সময় বিশেষ করে মানে এমন হ্যাবিচুয়েট হয়ে গেছে যে এতটুকু গা হাত পা যন্ত্রণা বলো, কোনো টায়ার্ডনেস বলো, কিছুই হচ্ছে না। এই জন্যই বলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস। আমরা প্রায় 20-22 দিন কিন্তু কন্টিনিউ বাইক চালিয়ে যাচ্ছি পার ডে। এমন একটা দিন যায়নি যে বাইক আমাদের চলেনি, পার ডে আমাদের বাইক চলছে। টাইম হচ্ছে এখন 7:57। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে স্ট্যান্ড দিতে গিয়ে গাড়িটা পড়ে গিয়ে আমার ফগ লাইটের সুইচটা গেল ভেঙে। এরপরে আর আমি ফগ লাইট জ্বালাতে পারবো না, যার জন্য এবারে আস্তে আস্তে যেতে হবে আমাদের। এখনো প্রায় 424 কিলোমিটার বাকি রয়েছে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে ফগ লাইট ছাড়া। তো বাড়ি থেকে লেফট সাইড নিয়ে আমরা দুর্গাপুর হয়ে বেরিয়ে যাবো, যেরকমভাবে এসেছিলাম সেমভাবেই বেরোবো। চলো, টাইম হয়ে গেছে 8:57। আমরা একটু আগে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ভাজা টাজা এগুলো সব সাফ করে নিয়েছি। টাইম হচ্ছে 9:47। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু সমোসা চাট খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বেরোচ্ছি আমরা। চলো, সেখানে ফগ লাইটের সুইচটাকেও ডাইরেক্ট করে দিয়েছি, যার জন্য ফগ লাইট জ্বলছে। কারণ ফগ লাইট না জ্বললে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমি কি দেখতেই পাচ্ছি না, গাড়ি চালাবো কীভাবে। এখনও প্রায় 380 কিলোমিটার মতন বাকি রয়েছে। একটু আগে পর্যন্ত রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল, এবারে মোটামুটি একটু ভালো রাস্তা আমরা পেয়েছি। সামনে তোপচাচি আসবে আমাদের, তোপচাচিতে একটু দাঁড়াবার ইচ্ছা আছে, কারণ অনেকক্ষণ গাড়ি চলছে। তোপচাচির পরে আমরা আবার কন্টিনিউ করব। কালকে রাত্রিবেলা আমাদের যেহেতু খুব সুন্দর ঘুম হয়েছে, সেই কারণে এখন রাইড করতে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, কোনো ঝিমুনি ভাব নেই, ঘুম পাচ্ছে না, দারুণভাবে এনজয় করছি আমরা এই রাইডটা। আজকের এই রাইডটাই আমাদের পুরো লাদাখ সিরিজের শেষ রাইড। এটা ভেবেই কিন্তু মনটা অনেক খারাপ লাগছে। তো কিছু করার নেই, আমরা আবারও কোনো নতুন রাইডে বেরোবো, তখন আবারও এনজয় করবো এই সুন্দর সিনিক বিউটিকে। তো আমরা কিন্তু পরেশনাথ হিলের একদম কাছে চলে এসেছি। আমাদের বাম সাইডে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। রাস্তা কন্ডিশন কিন্তু বেশ ভালো হয়ে গেছে। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, আরে বাপ রে বাপ, তার তুলনায় এ তো মানে হেভেন ভাই, হেভেন। চলো, 11:13 হয়েছে আর এখনো পর্যন্ত আমাদের যেতে হবে 320 কিলোমিটার। ফাইনালি আমরা কিন্তু
তোপচাচি পৌঁছে গিয়েছি। তোপচাচি, ওকে। আরে বাবা, গাড়িতে কি বড় বড় মেশিন লোড করেছে। চলো, স্পিড লিমিট 65। ফাঁকা রাস্তায় কে 65-এ যায় আমি তো বুঝে পাচ্ছি না। এইরকম রাস্তা যদি আমরা পুরোটা পেতাম তো আমরা কখন বাড়ি চলে যেতাম ভাই। সিরিয়াসলি বলছি, দারুণ রাস্তা পেয়েছি, দারুণ। আর সেই কারণে স্পিডও একটু হাই করা আছে, তো বেশ মজা লাগছে কিন্তু গাড়ি চালাতে এখন। যেভাবে গাড্ডা গুড্ডি কাটিয়ে জাম টাম কাটিয়ে আমরা এসেছি, সেই তুলনায় রাতেরবেলা জামটাও কমে গেছে আর রাস্তাও একদম মাখন হয়ে গেছে। গাড়ি একদম ফুল ফেজে ভাগছে ভাই, ফুল ফেজে দৌড়াচ্ছে এখন। যেটার ভয় পাচ্ছিলাম সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। বৃষ্টির এসএমএস দিয়েছিল আমাকে যে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, তো এবার কিন্তু টিপি টিপি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কি হচ্ছে কে জানে। এই ট্রিপটাতে মোটামুটি গরম ঠান্ডা বৃষ্টি সব কিছু একসাথে আমরা পেয়ে গেছি। টাইম হচ্ছে এখন পাক্কা রাত 12টা আর আমরা ফিল আপ করাতে এসেছি 98 পেট্রোল। তো 98 লিটার যাচ্ছে এখন ঝাড়খণ্ডে। কিছু বক্তব্য তোমার? আর যেহেতু বেশি কিলোমিটার বাকি নেই, সেই কারণে 210 টাকা তেল নিয়েছি। আর তোমাদের হিসাবও দিতে হবে যে লাদাখের কত টাকা তেল পুড়েছে, সেই কারণে বেশি তেল নিলাম না। যা তেল আছে মোটামুটি আমরা ঘর পর্যন্ত আরামসে চলে যেতে পারবো। টাইম হচ্ছে এখন 1:11 আর আমরা এরকম টোল প্লাজার সামনে আবারও বসে রয়েছি এরকম প্লাস্টিক বেঁধে। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটাবো, কারণ সকলেরই মোটামুটি ঘুম ঘুম লাগছে। তো তারপরে আমরা আবার রাইডটা কন্টিনিউ করব। এখান থেকে এখনও প্রায় 280 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। তো চলো রেস্ট নিই, তারপর কথা হচ্ছে। টাইম হচ্ছে 2:17। এখানেই আমরা সামনে জাস্ট রেস্ট করছিলাম। তো এবারে বেরোচ্ছি আমরা। এখনো পর্যন্ত আমার বাড়ির ডিস্টেন্স 254 কিলোমিটার দেখাচ্ছে। তো ওকে, তো বাপিধারা পুরো শুয়ে একদম ঘুমিয়ে গেছে। মানে আমি যদি ওদের সাথে শুয়ে পড়তাম তাহলে এখানেই সকাল হয়ে যেত আর যাওয়া হতো না। তো ডেকে ডেকে অনেক কষ্টে তুলেছি। টুকু টুকু করে এগোতে হবে, কিছু করার নেই। কারণ এক জায়গায় বসে যদি ঘুমিয়ে পড়া যায় তো সকলেরই শরীর টায়ার্ড, সবাই ঘুমিয়ে পড়বে এক চান্সে। পৌঁছে গেছি মাইথন ড্যামের সেই ব্রিজটাই, মানে চিরকুন্ডা ব্রিজ এটাকে বলে। আমরা জাস্ট এর আগের যে টোল প্লাজাটা ছিল ওখানেই দাঁড়িয়েছিলাম। তো আমরা এই ওয়েস্ট বেঙ্গল কিন্তু এবারে এন্টার করে যাব। চলো, আমরা জানতামই না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের এত কাছে রয়েছি। আর এতদিন পর বাড়ির ছেলে কিন্তু আবার বাড়িতে ফিরে এসেছে। মানে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আবার এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকলো সবে মাত্র। তো টাইম হচ্ছে এখন 2:22। এখান থেকে এখন আমাদের 250 কিলোমিটার যেতে হবে। বাপরে বাপ। এখান থেকে আসানসোলের ডিস্টেন্স আছে মাত্র 17 কিলোমিটার আর পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে মাত্র 80 কিলোমিটার। জাস্ট রাইট সাইডে বেগে গেলেই 80 কিলোমিটার গেলেই পুরুলিয়া পড়ে যাচ্ছে। তো সৌরভ আর বাপিদা কিন্তু বেশ ভালোই ঘুমিয়েছে এখানে। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় বেশ মোটা মতন ঘুম দিয়ে নিয়েছে। কারণ আমি আগে দুবার ডেকেছি, দুবার কারোরই সাড়া পাইনি। আর আমি তো ভিডিও দেখছিলাম বসে বসে। আমি জানি যে এখন ঘুম হলে কিন্তু তিনজনের সকালেই ঘুম ভাঙবে। ওয়েলকাম টু আসানসোল। আমাদের লেফট সাইড দিয়ে মানে রাইডে বেরিয়ে যাচ্ছে আসানসোল সিটি। আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স আছে আর মাত্র 106 কিলোমিটার। তো বর্ধমানে গিয়ে শক্তিগড়ের ল্যাংচা কিনতে হবে আমাকে আগে বাড়ির জন্য, আর মিহিদানাও নিতে হবে আমার ওয়াইফের জন্য, কারণ আমার ওয়াইফ মিহিদানা খেতে খুবই ভালোবাসে। এই ট্রিপটাতে আমি বেশ কিছু খাবার দাবার কিন্তু কিনেছি বাড়ির জন্য শুধু। যেরকম লাদাখের স্পেশাল ড্রাই ফ্রুট রয়েছে, মায়ের জন্য একটা আমি শাল কিনেছি, কাশ্মীরের শাল, এবং আগ্রা তাজমহল থেকে কিনেছি ওখানকার স্পেশাল পেঠা। আর বর্ধমানে এলে ল্যাংচা তো ভোলাই যায় না। তো এখান থেকে ল্যাংচা আর মিহিদানা নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো, কন্টিনিউ করব। এখনো বেশ কিছু রাস্তা বাকি রয়ে গেছে। আমরা যেহেতু ওখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি সেই কারণে, কারণ এখন পর্যন্ত যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে কিন্তু এতক্ষণ আমরা বর্ধমানে পৌঁছে যেতাম আরামসে। 3টে থেকে 5টা পর্যন্ত এই যে টাইম রয়েছে না, এই টাইমটাতে হাইওয়ে রাইড না করাই ভালো। মানে গাড়ি চলছে অটোমেটিক, আমাদের চোখ পুরো জুড়িয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। যদিও শরীরটা প্রচণ্ড টায়ার্ড রয়েছে, কিন্তু তাও আমি বলবো যে এই টাইমটাতে বাইক না চালানোই ভালো। দুর্গাপুর বাম দিকে 2 কিলোমিটার, কলকাতা 183 কিলোমিটার, বর্ধমান 73 কিলোমিটার এখনো। কে আর টানছে না ভাই, সরি সিরিয়াস বলছি, আর টানছে না।
আমি আজ পর্যন্ত কোনোদিন হাইওয়েতে বাইক চালাতে চালাতে বিশেষ করে ঘুমিয়ে পড়িনি, কিন্তু আজকে সবাই একসাথে কিন্তু ঢলছে, মানে শরীরে আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। টাইম হচ্ছে এখন 3:54 আর আমরা ফাইনালি পানাগড় কিন্তু পৌঁছে গিয়েছি। আর সামনেই পড়বে পানাগড়ের জঙ্গলটা। তবে এই টাইমে পানাগড়ের জঙ্গল ক্রস করা আমার মনে হয় না কিছু সমস্যা হবে বলে, যেহেতু ভোর ভোর হয়ে এসেছে আর রাস্তায় গাড়ি ঘোড়াও প্রচুর রয়েছে, কোনো সমস্যা নেই। গুড মর্নিং সকলকে। বর্ধমান থেকে আমরা 38 কিলোমিটার দূরে রয়েছি। টাইম হয়েছে 4:38 আর আমাদের এই ট্রিপে 6150 কিলোমিটার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বর্ধমানে আগে গিয়ে দাঁড়াবো, গিয়ে ল্যাংচা ট্যাংচা কেনাকাটি করব, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করব। সবারই অবস্থা খুবই খারাপ, সৌরভ তো যেখানে বসেছে আর ওটার ক্ষমতা নেই ওর। আর এইদিকে আকাশটা দেখো, মেঘের মধ্যে লালচে আভাটা জাস্ট এসেছে, দারুণ লাগছে দারুণ। আর আমরা এখন আছি সিমরানি। এই ভোর দেখছি, আবার বাড়ি থাকলে কবে ভোর দেখবো তার ঠিক নেই। ঘুম থেকে উঠতে উঠতে 8টা-9টা বেজেই যায়। তো আবার যখন রাইডে বেরোবো তখন এই মর্নিংটা আবার উপভোগ করবো। তো এই পুরো লাদাখ ট্রিপটাতে আমরা কত না জানি স্টেট চেঞ্জ করেছি। এইসব স্টেটের সকলের সাথে কথাবার্তা হয়েছে। সবথেকে যদি কোনো খারাপ অনুভূতি হয়ে থাকে সেইটা হচ্ছে পাঞ্জাবকে নিয়ে। তো পাঞ্জাবের লোকেদের কিন্তু ব্যবহার একদমই ভালো না, কথাবার্তাও আমার সেরকম পছন্দ হয়নি। বাদবাকি আমরা যে কটা স্টেট চেঞ্জ করেছি সকলে মানুষের ব্যবহারও ভালো। আমি ভেবেছিলাম যে কাশ্মীরে হয়তো এই জিনিসটা ফেস করতে হবে আমাকে, মানে ব্যবহার কাশ্মীরিদের ভালো হয় না শুনেছি। তো কাশ্মীরে কিন্তু আমরা বেশ ভালো ব্যবহার পেয়েছি, কিন্তু পাঞ্জাবে এসে সেই ব্যবহারটা কিন্তু আমরা পেলাম না। এখনো পর্যন্ত আমরা বর্ধমান পৌঁছতে পারিনি। কলকাতা 123 কিলোমিটার, বর্ধমান এখনো 12 কিলোমিটার বাকি আছে। তো বর্ধমান যেন আমাদের থেকে দূরে দূরে পালাচ্ছে। 12 কিলোমিটারই আসতে আছে না, 123 কিলোমিটার কিভাবে যাবো আমি বুঝতে পারছি না। আর সামনে যা ধুলো উঠছে দেখো, ওরে বাবা, এখানেই তো পাউডার মেখে সাদা হয়ে যেতে হবে পুরো। এখন শুধু বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা শুধু বিছানায় শুতে পারলে আমি যেটা বাঁচি। তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা বর্ধমান কিন্তু পৌঁছে গিয়েছি। সামনেই আসছে শক্তিগড়। আর বর্ধমানে যা আসার রাস্তাটা দেখো, এখনো পর্যন্ত সেই খারাপ, ডাইভারশনের পর ডাইভারশন, রাস্তা নেই বললেই চলে, এত ডাইভারশন আমাদের ঘুরিয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন ল্যাংচার মহল বা ল্যাংচার জগৎ বলতে পারো, শক্তিগড়ে। আর আমরা ঠিক এখান থেকে ট্রেন যাচ্ছে। তো চলো আমরা এখানে একটা দোকান থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে ল্যাংচা কিনবো, তারপরে আমরা বেরোবো আবার। ল্যাংচার দোকানগুলো দেখো, কত ল্যাংচার দোকান, বাপরে বাপ। শক্তিগড়ে এলে ল্যাংচা না খেলে হয়, ল্যাংচা খেতেও হবে এবং নিয়েও যেতে হবে। ল্যাংচা হল বর্ধমান। তো আমরা এখন বসে আছি ল্যাংচা ভবনে, আর এখানে এসে দুটো ল্যাংচা অর্ডার দিয়েছি। এই হচ্ছে ল্যাংচা, আগে খেয়ে টেস্ট করবো, তারপরে বাড়ির জন্য প্যাক করে নেবো। চলো, টাইম হচ্ছে 6:30 আর আমরা এই ল্যাংচা ভবন থেকে ল্যাংচা এবং মিহিদানা কিনে নিয়েছি। 200 টাকা কিলো নিয়েছে মিহিদানা আর 10 টাকা পিস করে নিয়েছে ল্যাংচা। তো এখনো পর্যন্ত আমাদের 115 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু বাকি রয়েছে। আর এই শেষের 100-150 কিলোমিটারটা কিন্তু বেশ টাফ, কারণ সকলেরই ঘুম পাচ্ছে, শরীর পুরো ছেড়ে দিয়েছে। এখনকার দৌড়টা হচ্ছে শুধু কলকাতায় ঢোকার দৌড়। এখান থেকে 93 কিলোমিটার বাকি আছে, ডানকুনি 65। আর এটা প্রতিবারই হয়, মানে প্রতিবারই যখন আমি রাইড থেকে ফিরি তো এই দৌড়টা দিতে হয় কলকাতায় শুধু ঢোকার জন্য। আর আমার বাড়ির ডিস্টেন্স এখনো 107 কিলোমিটার, মানে সব থেকে দূরে কিন্তু আমাকেই যেতে হবে। বাপিদাও আগে চলে যাবে, সৌরভও আগে চলে যাবে, সবার শেষে বাড়ি ঢুকবো আমি একা। তো যতক্ষণ আমরা চোখে মুখে জল দিচ্ছি ততক্ষণই ঘুম কাটছে, তারপরের মুহূর্তে ঠিক আধা ঘন্টার মধ্যেই কিন্তু আবার ঘুম পেয়ে যাচ্ছে, আর টানা যাচ্ছে না। শেষের এই 70-75 কিলোমিটার রাস্তা বাকি আছে। অনেক কষ্টের
পর আমরা পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। টাইম হচ্ছে 8:34। আমরা একটু আগে আবারও দাঁড়িয়েছিলাম। ও বাপরে বাপ, 1 কিলোমিটার 100 কিলোমিটারের সমান হয়ে যাচ্ছে। তো কলকাতায় ঢোকার আগে বাপিদা আর সৌরভ আলাদা হয়ে গেছে, ওরা বালি ব্রিজের রাস্তাটা ধরে নিয়েছে। আর আমার ম্যাপে দেখাচ্ছিল মানে দ্বিতীয় হুগলি সেতু হয়ে, তো আমি দ্বিতীয় হুগলি সেতু হয়েই যাচ্ছি। এখন পর্যন্ত 31 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে আমার বাড়ির। সাঁতরাগাছি ব্রিজ 9:05 টাইম হয়ে গেছে, আর গরম কিন্তু বেশ লাগছে এবারে। তো আর এই জাম যে রয়েছে, জামে দাঁড়ালে তো পুরো সব শেষ ভাই। ওই রাস্তা যেটা হচ্ছে হাওড়া ব্রিজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ বা দ্বিতীয় হুগলি সেতু। তো আমি দ্বিতীয় হুগলি সেতুটা নিয়ে নিলাম, কারণ আমি খিদিরপুর হয়ে বেরিয়ে যেতে পারবো। আর এই জামটা থেকে বেরোতে পারলে যেন আমি শান্তি পাই ভাই। কলকাতাকে কখন আমি কেটে বেরোবো কে জানে। আর ভালো হয় না, 9:12 হয়ে গেছে অলরেডি। ওয়েলকাম টু সিটি অফ জয় কলকাতা। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ। আর জাস্ট ক্রাউডটা দেখো, অফিস টাইমের মধ্যে পুরো ফেঁসে গেছি ভাই। পুরো ভর্তি জাম জট, ও বাপরে বাপ। পুরো দ্বিতীয় হুগলি সেতুটা দেখো, গাড়িতে 6 লাখ। মানে আমি যখন রাত্রিবেলা যাই বা ভোরবেলা যাই, এত কিন্তু কুঁচো কাঁচা গাড়ি থাকে না, মানে বাইক এত থাকে না। আর 4 চাকাও এত ছোট ছোট 4 চাকা থাকে না, যা থাকে বড় বড় লরি টরি থাকে। লাদাখ দিয়ে ঘুরে চলে এলাম, এত সমস্যা হয়নি যা কলকাতাতে এই জাম কাটিয়ে বেরোতে যা কষ্ট হয়েছে। তো ফাইনালি বাটার ওভার ব্রিজে আমরা উঠে গেছি। ও আর ওভার ব্রিজে ওটা মাত্র কিন্তু বিভৎস হাওয়া। ফাইনালি লাদাখ ট্রিপটা আমরা সাকসেসফুল করে বাড়ি ফিরতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। প্রায় 20-22 দিন পর আমি আবার বাড়ি ফিরছি। মানে কি বলবো, মনে একটা আলাদা আনন্দ হচ্ছে। প্লাস লাদাখ সার্কিটটা যে পুরো কমপ্লিট করেছি আমাদের 125 বাইক নিয়ে, তার জন্য একটা প্রাউড ফিল হচ্ছে। যতই বাইরে ঘুরি ভালো ভালো বলি, নিজের শহরই হয়। উপরের মেঘ দেখো কত সুন্দর, সাদা সাদা মেঘ। এখানে সাদা সাদা মেঘ দেখছি। আর লাদাখে স্নো ক্যাপ মাউন্টেন দেখছিলাম সাদা সাদা। না যেতে পারছি, না দাঁড়াতে পারছি, না কিছু করতে পারছি। এত জাম, বাপরে বাপ। এই রাইডের শেষে এইটুকু জাম কাটিয়ে বাড়ি পৌঁছাতে আমার দম বন্ধ হয়ে যায়। তো আমাদের লাদাখ সিরিজটা এখানেই শেষ হলো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, তারা এই ভিডিওটার মাধ্যমে কিছু না কিছু তো অবশ্যই ভালো লেগেছে। তো তারা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।